নমস্কার। ধ্রুনাজের ইউটিউব ক্লাসে সবাইকে স্বাগত। আমাদের প্রাইমারি টেটের জন্যে যে ক্লাসগুলো চলছে ইভিএস এর তার চতুর্থ ক্লাস আজকে, ফোর্থ ক্লাস। এর আগে 3টে ক্লাস আমরা করেছি। আমরা অল্টারনেট করছি, একবার টপিক করছি আর তার সঙ্গে সঙ্গে এমসিকিউ প্র্যাকটিস করছি। আমাদের গত বুধবার হয়েছিল হচ্ছে গিয়ে টপিক পলিউশন বা দূষণ নিয়ে আমরা কিছু পড়াশোনা করেছিলাম, কিছু কোশ্চেন প্র্যাকটিস করেছিলাম। আজকের টপিক হচ্ছে আবার আমাদের এমসিকিউ প্র্যাকটিস। নেক্সট বুধবার আমরা আবার টপিকে চলে যাব। প্রত্যেক বুধবার এবং শনিবার দুপুর 2টো থেকে এই ক্লাসটা হয় লাইভ সেশনে। এটা আমাদের কিছু টেকনিক্যাল প্রবলেমের জন্য আজকের গত শনিবারের যে ক্লাসটি ছিল, গত শনিবারের যে ক্লাসটি সেই ক্লাসটি ঠিকঠাক হতে পারেনি, গতকালের ক্লাসটি ঠিকঠাক হতে পারেনি, তার সাউন্ড ছিল না। ফলে আজকে আমরা নতুন করে এটাকে রেকর্ড করে পাবলিশ করছি। নয়তো এটা আমরা লাইভ প্রত্যেকদিন দুপুর 2টো থেকে হয় বুধবার এবং শনিবার। আজকের ইভিএস ক্লাসের টপিক হচ্ছে কি এমসিকিউ প্র্যাকটিস সেট, মডেল কোশ্চেন অ্যান্ড প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে আমরা কিছু প্র্যাকটিস করব। বোথ সায়েন্স পার্ট বা টেকনিক্যাল পার্ট অ্যাজ ওয়েল অ্যাজ দ্য পেডাগোগি পার্ট, দুটি আমরা আলোচনা করব। শুরু করি। আজকের প্রথম প্রশ্ন, এন্ডেমিক বা স্থানীয় প্রজাতি সম্পর্কে নিচের কোন কথাটি সত্যি? ক, এই ধরনের প্রজাতিগুলি তাদের প্রাকৃতিক বাসস্থান ধ্বংসের দ্বারা প্রভাবিত। অপশন খ, এদেরকে কেবলমাত্র চিড়িয়াখানা এবং বোটানিক্যাল পার্কে পাওয়া যায়। অপশন গ, এদেরকে কেবলমাত্র একটি বিশেষ নির্দিষ্ট অঞ্চলেই পাওয়া যায়। এবং অপশন ঘ, এরা কখনোই বিপন্ন প্রজাতি হতে পারে না। এখানে উত্তর হবে আমাদের অপশন গ। এন্ডেমিক বা স্থানীয় প্রজাতি বলতে এমন কিছু উদ্ভিদ বা প্রাণীকে বোঝায় যাদেরকে শুধুমাত্র একটি নির্দিষ্ট ভৌগোলিক সীমার মধ্যেই পাওয়া যায়। মানে অপেক্ষাকৃত ছোট বা একটা নির্দিষ্ট সীমার বাইরে একে পাওয়া যায় না, তাকে আমরা বলি এন্ডেমিক। সেই এন্ডেমিক প্রাণী বিপন্ন হতেও পারে, না হতে পারে, কিন্তু তার ক্রাইটেরিয়াটা হচ্ছে এন্ডেমিজমের ক্রাইটেরিয়া বা স্থানীয় প্রজাতির ক্রাইটেরিয়াটা কি, যে শর্তটা কি, না তাকে একটা নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলের বাইরে কোথাও পাওয়া যাবে না। যেমন ধর আমাদের এশিয়াটিক লায়ন, এশিয়ান যে লায়নগুলো সিংহ, এটা একমাত্র গুজরাটের গির অরণ্যেই পাওয়া যায়, আর কোথাও পাওয়া যায় না। আফ্রিকার যে সিংহ, তাদের সঙ্গে আমাদের এশিয়ান সিংহের জিনেটিক পার্থক্য আছে, জিনের পার্থক্য আছে, জিনগত পার্থক্য আছে। ফলে এশিয়াটিক লায়ন একটা ইউনিক লায়ন। এশিয়ার সিংহটা ইউনিক সিংহ, যেটা এই মুহূর্তে গুজরাটের গির অরণ্য ছাড়া আর কোথাও পাওয়া যায় না। গুজরাটের গির অরণ্যটা হচ্ছে গিয়ে আমাদের ওই সিংহের এন্ডেমিক প্রজাতি, মানে ওই সিংহটা ওখানকার এন্ডেমিক, ওখানকার স্থানীয়। বা আমাদের মোনাল পাখি, এটা হিমালয়ে কিছু একটা নির্দিষ্ট হাইটের উপর পাওয়া যায়। সেই মোনাল পাখিটা হিমালয়ের নির্দিষ্ট অঞ্চলে একটা নির্দিষ্ট অল্টিটিউড পর্যন্ত আর কি ওখানে এন্ডেমিক। আমাদের ব্রহ্মকমল গাছ তিব্বত বা আমাদের উত্তরাখণ্ডের খুব কিছু উত্তরাঞ্চলে খুব হাই অল্টিটিউডে কিছু জায়গায় পাওয়া যায়, সেখানে আর কোনো গাছ হয় না, সেখানে ব্রহ্মকমল ফুল হয়ে থাকে। ব্রহ্মকমল ফুলটা ভারতের একটা ওই অঞ্চলটাতে এন্ডেমিক, এর বাইরে কোথাও হয় না। ঠিক আছে, এর উত্তর হবে অপশন গ। 2 নম্বর প্রশ্ন আসি, নিচের কোনটি বা কোন শক্তির উৎসটি পুনর্নবীকরণ যোগ্য, রিনিউয়েবল? অপশন ক বায়োগ্যাস, বায়োগ্যাস। অপশন খ নিউক্লিয়ার শক্তি। অপশন গ জলবিদ্যুৎ। অপশন ঘ সবকটি। আচ্ছা, এটা এমনিতে সোজা প্রশ্ন, কিন্তু অনেকেই ভুল করে উত্তরটা অপশন ঘ করে দেয়। আসলে আমরা রিনিউয়েবল আর গ্রিন এনার্জি দুটোকে গুলিয়ে ফেলি, দুটোকে মিশিয়ে ফেলি। এখানে যে 3টে অপশন দেওয়া আছে, বায়োগ্যাস, নিউক্লিয়ার শক্তি এবং জলবিদ্যুৎ, তিনটিকে বলা হয় অনেক সময় গ্রিন এনার্জি বা গ্রিন টেকনোলজি বলা হয়। কারণ এই ধরনের বিদ্যুৎ উৎপাদন করতে, বায়োগ্যাস থেকে শক্তি উৎপাদন করতে বা বিদ্যুৎ উৎপাদন করতে, নিউক্লিয়ার শক্তি উৎপাদন করতে বা জলবিদ্যুৎ উৎপাদন করতে উৎপাদনকালীন সময় খুব বেশি দূষণ বা পলিউশন হয় না, যে তাপবিদ্যুৎ হয়। তো তিনটেকেই আমরা কিন্তু গ্রিন এনার্জি বা আমাদের কি বলতে পারি, পরিবেশ বান্ধব শক্তির উৎস বলতে পারি। কিন্তু আমার প্রশ্নটা কিন্তু সেটা নয়। প্রশ্নটা কি রিনিউয়েবল, কোনটাকে আমি পুনরায় ব্যবহার করতে পারি। বায়োগ্যাস বা নিউক্লিয়ার শক্তি কোনোটাই কিন্তু অঢেল নয়। নিউক্লিয়ার শক্তি পাওয়ার জন্য যে নিউক্লিয়ার জ্বালানি লাগে, বিভিন্ন রকম আমাদের ইউরেনিয়াম বা প্যারাডিয়াম এগুলো লাগে, সেই কেমিক্যালসগুলো, সেই মৌলগুলো কিন্তু পৃথিবীতে অঢেল নেই বা মানে অশেষ নেই। এটা একটা সীমিত স্টক আছে। বায়োগ্যাস যেটা জমে রয়েছে সেটার একটা সীমিত স্টক আছে, এটা কিন্তু আমার শেষ হয়ে যেতে পারে। হ্যাঁ, আলাদা করে তৈরি করলে পচিয়ে আর্টিফিশিয়াল বানানো যাবে, আমরা গোবর গ্যাস থেকে বায়োগ্যাস বানাতে পারবো, সেটা আলাদা ব্যাপার। বাট এমনিতে কিন্তু বায়োগ্যাস যেটা স্টোর হয়ে আছে, মানে যেটাকে আমরা অ্যাকচুয়ালি ইলেকট্রিসিটির জন্য ইউজ করা যায় বা
জ্বালানি হিসেবে ইউজ করা যায়, সেটা কিন্তু একটা সীমিত স্টক আছে, এটা একটা সময় শেষ হয়ে যেতে পারে স্টকটা বেশি ইউজ করলে। কিন্তু জল বিদ্যুৎ বা আমাদের সৌর বিদ্যুৎ বা আমাদের জিওথার্মাল এনার্জি, ঠিক আছে, বা বায়ু বিদ্যুৎ, এগুলো কিন্তু কোনোদিনই শেষ হবে না যতক্ষণ না পৃথিবীটা এই অবস্থায় আছে। তো এরা হচ্ছে পুনর্নবীকরণযোগ্য। এখানে উত্তর হবে আমার গ, উত্তর হবে গ, জলবিদ্যুৎ। খ কিন্তু হবে না। 3 নম্বর, এটা কনসেপচুয়াল প্রশ্ন। বলছে বন সংরক্ষণের জন্য সুনির্দিষ্ট পরিকল্পনার প্রয়োজন। নিচের কোনটি একটি কার্যকরী বন সংরক্ষণ পরিকল্পনার অন্তর্গত? আচ্ছা, অপশন ক বলছে বনের খাদ্য প্রাণী সংরক্ষণ। অপশন খ বলছে তৃণভোজীদের উপর সরাসরি নির্ভরশীল সর্বোচ্চ শ্রেণীর খাদক বা মাংসাশী প্রাণীদের সংরক্ষণ। অপশন গ বলছে বনের জৈব ও ভৌত উভয় প্রকারের উপাদানগুলির সুসংযত সংরক্ষণ পরিকল্পনা। অপশন ঘ বলছে বনের তৃণভোজীদের সংরক্ষণ। এটার উত্তর হবে খ, তৃণভোজীদের উপর সরাসরি নির্ভরশীল সর্বোচ্চ শ্রেণীর মাংসাশী প্রাণীদের সংরক্ষণ। ব্যাপারটা হচ্ছে এরকম যে একটা জঙ্গলে তৃণভোজীদের সংখ্যা বেড়ে গেলে, তৃণভোজী তৃণভোজী বা হার্বিভোরদের সংখ্যা বেড়ে গেলে, বেশি হয়ে গেলে, একটা নির্দিষ্ট সীমার বেশি হয়ে গেলে কি হয়, এই তৃণভোজীরা যে হারে যে রেটে এরা গাছপালা খেয়ে ফেলে, সেই হারে নতুন গাছপালা জন্মাতে পারে না বা নতুন গাছের পাতা গজাতে পারে না। নতুন পাতা গজানোর আগেই আমরা গাছটা মানে তারা গাছটাকে খেয়ে শেষ করে ফেলে, নতুন গাছ সমানোর টাইম পাচ্ছে না। খুব বেশি হারিভোধারা জঙ্গলে খুব বেশি বাঘ আছে, হরিণ আছে, এবার বাঘের সংখ্যা কোনো কারণে কমে যাওয়াতে হরিণের সংখ্যা কাছে বেড়ে, নর্মাল বাঘ থাকলে কিন্তু বাঘ হরিণকে শিকার করে হরিণের সংখ্যাকে সীমিত রাখতো, একটা লিমিটের মধ্যে রাখতে চেষ্টা করতে পারে বা রাখে। কিন্তু যদি বাঘ কমে যায় তাহলে কি হবে, হরিণের সংখ্যা বেড়ে গিয়ে হরিণগুলো এত তাড়াতাড়ি গাছপালা খেয়ে ফেলবে তাই জঙ্গলটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যেতে পারে। ওই জন্য হার্বিভোর বা তৃণভোজীদের সংখ্যা কিন্তু অনির্দিষ্ট পর্যন্ত বাড়তে দিলে চলবে না, ওকেও নিয়ন্ত্রণ করতে হতে পারে। তার একটা উপায় কি, কোনো মাংসাশী প্রাণীকে ছেড়ে দেওয়া, কোনো মাংসাশী খাদক প্রাণী, এটা সর্বোচ্চ শ্রেণীর খাদক হতে পারে, তাকে ছেড়ে দেওয়া। আর বাঘ, আর নতুন করে বাঘ ছেড়ে দেওয়া যদি হরিণের বন হয়, তাহলে কি বাঘ কি করবে, হরিণের সংখ্যাকে ন্যাচারালি একটা কন্ট্রোলের মধ্যে রাখবে, ফলে জঙ্গলটা সাস্টেন করতে পারবে। মানে জঙ্গলকে খাওয়ার হার, গাছপালার পাতা খাওয়ার হারের সঙ্গে সঙ্গে নতুন গাছপালা তৈরির হারটা ম্যাচ করতে পারবে। এই ঘটনাটাকে বলা হয় টপ ডাউন কন্ট্রোল। টপ মানে উচ্চ বা উপরে, ডাউন মানে নিচে, উপর থেকে নিচের দিকে, অর্থাৎ উচ্চ শ্রেণীর খাদক থেকে নিম্ন শ্রেণীর খাদকের দিকে আমার কি হচ্ছে, নিয়ন্ত্রণটা হচ্ছে। উচ্চ শ্রেণীর খাদকের মাংসাশী প্রাণীর সংখ্যা দিয়ে, খাদকের সংখ্যা দিয়ে আমরা তৃণভোজীদের সংখ্যাকে নিয়ন্ত্রণ করছি বা জঙ্গলের স্বাস্থ্যকে নিয়ন্ত্রণ করছি। এটাকে বলে টপ ডাউন কন্ট্রোল। উত্তর হবে খ। 4 নম্বর, ফসলে সার প্রয়োগের মাধ্যমে প্রধানত কোন মৌলগুলির সংস্থান করা হয়? আমরা জমিতে সার দিই, তাতে আমরা কোন কোন মৌলগুলোকে জমিতে সাধারণত ইনক্রিজ করি? এটা খুব সোজা প্রশ্ন, ছোটবেলায় ক্লাস 9-10-এ পড়ে এসছো। গাছের পুষ্টিতে বা বৃদ্ধিতে, গাছের পুষ্টি বৃদ্ধি বিকাশে সবচেয়ে বেশি দরকার 3টে মৌল। কি কি? আর শর্টে ছোটবেলায় পড়তাম NPK, 3টে মৌলের ফর্মুলা বা সংকেত। N for nitrogen, P for phosphorus and K for potassium. নাইট্রোজেন N, ফসফরাস P, পটাশিয়ামের ফর্মুলা K। উত্তর হচ্ছে NPK বা অপশন ঘ, নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম। বাকিগুলো লাগে, অন্য কিছু লাগে, অন্যগুলো কম করে লাগে, সবসময় লাগে না, কিন্তু এই 3টে সবসময় লাগে। আমরা জমিতে ইউরিয়া দিই, জমিতে হাড় গুঁড়ো দিই, জমিতে পটাশ দিই, এগুলো কেন দিই? এই ইউরিয়াটা হচ্ছে নাইট্রোজেনের উৎস, হাড় গুঁড়ো বা ডিমের খোলা ইত্যাদিগুলো হচ্ছে কি ফসফরাস বা ফসফেটের উৎস, পটাশ হচ্ছে পটাশিয়ামের উৎস, বা এনপিকে একসঙ্গে মেশানো সারও পাওয়া যায়। চলে আসি পরের প্রশ্নতে। 5 নম্বর, বায়োস্ফিয়ার রিজার্ভগুলিতে সংরক্ষণ হয় বা সংরক্ষিত হয়, কি কি সংরক্ষণ করা হয় বায়োস্ফিয়ার রিজার্ভে? অপশন দেওয়া আছে কতে বন্যপ্রাণ বা ওয়াইল্ড লাইফ। অপশন খ স্থানীয় জনজাতিগুলির পরম্পরাগত জীবনশৈলী। অপশন গ বনসম্পদ, ফরেস্ট প্রোডাক্ট, ফরেস্ট ওয়েলথ যেগুলো আছে সেগুলো। এবং অপশন ঘ হচ্ছে উপরের সবকটি। উত্তর হবে উপরের সবকটি। বায়োস্ফিয়ার রিজার্ভের যে ধারণাটা বা কনসেপ্টটা, এটা বাকি যে সংরক্ষিত অরণ্য তাদের থেকে একটু আলাদা। আমরা সাধারণ যে সংরক্ষিত অরণ্যগুলোর নাম পড়ি সেটা কি ন্যাশনাল পার্ক বা জাতীয় অরণ্য পড়ি, যেমন কানহা, ঠিক আছে, যেমন সুন্দরবন, এগুলো। আবার কিছু পড়ি স্যাংচুয়ারি বা অভয়ারণ্য পড়ি।
সজনেখালি, চাপড়ামারি, এগুলো সমস্ত আমাদের পশ্চিমবঙ্গের কিছু অভয়ারণ্যের নাম। বেথুয়ারবাড়ি অভয়ারণ্যের নাম। এই অভয়ারণ্য বা আমাদের ন্যাশনাল পার্কে সাধারণত কি করে, ন্যাশনাল পার্কের সংজ্ঞা, ন্যাশনাল পার্কের সংজ্ঞায় বলা আছে যে ন্যাশনাল পার্কগুলোর উদ্দেশ্য হচ্ছে ওই পার্টিকুলার যে বাসস্থান বা হ্যাবিটেটটা, জঙ্গলটা, তার অস্তিত্বকে, তার ইকোসিস্টেমকে সংরক্ষণ করা, সেখানকার বাস্তুতন্ত্রকে সংরক্ষণ করা, ওখানকার বন্যপ্রাণ, বন্য সম্পদ সবকিছুকে সংরক্ষণ করা। হুম। আমাদের স্যাংচুয়ারি বা অভয়ারণ্যের সংজ্ঞায় বলা আছে না, জঙ্গলের কোনো একটা নির্দিষ্ট প্রাণীকে সংরক্ষণের জন্য অভয়ারণ্য তৈরি করা হয়। ধরো এই জঙ্গলে বাঘকে সংরক্ষণ করতে চেয়েছি বা হাতিকে সংরক্ষণ করতে চেয়েছি, তাহলে বাঘ বা হাতিকে ফোকাস করে সংরক্ষণটাকে বলছি আমি অভয়ারণ্য। ঠিক আছে? যদিও বাঘ বা হাতিকে সংরক্ষণ করতে গিয়ে জঙ্গলটাকে সংরক্ষণ করতে হবে, বাট ডেফিনেশনে প্রাণীটাকে জোর দেওয়া হচ্ছে, এটাকে অভয়ারণ্য বলি। কিন্তু বায়োস্ফিয়ার রিজার্ভের যে ধারণাটা, যেটা আমাদের ইউনেস্কোর ম্যাপ বলে একটা কমিটি আছে, সেই ম্যাপ কমিটি থেকে এসছে, ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার, ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার কমিটি, যেটা ইউনেস্কোর আন্ডারে আছে, তারাই এই বায়োস্ফিয়ার রিজার্ভগুলোকে দেখাশোনা করে, ওদের কন্ট্রোল এজেন্সি হচ্ছে এরা। এরা বলছে, বায়োস্ফিয়ার রিজার্ভের সংজ্ঞায় বলছে বা ডেফিনেশনে বলছে যে বায়োস্ফিয়ার রিজার্ভ কিন্তু শুধুমাত্র ওখানকার প্রাণী উদ্ভিদের সংরক্ষণই নয়, বরং ইনক্লুডিং দ্য হিউম্যান বিংস দ্যাট বা who live there for years, for thousands of years, তাদের তাদের যে ওয়েলবিং সেটাকেও কিন্তু ওখানে খেয়াল রাখা হয়। আমাদের বায়োস্ফিয়ার রিজার্ভে যে ধারণা, সেখানে ইনক্লুসিভ হিউম্যান নিড, এটা কিন্তু বিচার করা হয়। দেখা যাচ্ছে পৃথিবীতে বিভিন্ন দেশে যে বনাঞ্চল আছে, সেই বনাঞ্চলগুলোতে সব দেশেরই প্রায় আদি বাসিন্দা যারা, তারা বসবাস করে। আমাদের সকল যে সভ্য সমাজ, সভ্য যে দুনিয়া, সেখানে কিন্তু ম্যাক্সিমাম, বেশি বিভিন্ন দেশে ম্যাক্সিমাম জনগোষ্ঠী, অনেকাংশেই কিন্তু আমরা বিভিন্ন জায়গা থেকে, বাইরে থেকে আসা উপনিবেশবাদ মানুষ বা অন্য জায়গা থেকে আসা মানুষজনের মিলেমিশে একটা মিক্স আপ টাইপের ভ্যারাইটি আমাদের পাই। অনেক সময় বহিরাগত হয়, যারা সভ্যতা, ধর আমেরিকার যে সভ্যতা, নর্থ মানে এই যেটা আমরা আমেরিকা, ইউএসএ বলে এটাকে চিনি আমরা, তাদের সভ্যতা কিন্তু ম্যাক্সিমামটাই কিন্তু বাইরে থেকে আসা মানুষরা তৈরি করেছে। এবং আদি বাসিন্দা যারা রেড ইন্ডিয়ানরা, তারা কিন্তু ওখানে খুব একটা মূল ধারার মধ্যে মিশতে পারেনি। আমাদের ভারতে যারা আদি বাসিন্দা, কোল, ভিল, মুন্ডা, জারোয়া, এরা কিন্তু এখনো জঙ্গলের কাছাকাছি জায়গায় রয়ে গেছে, এরা মূল ধারায় মিশতে পারেনি। কিন্তু এই যে মানুষগুলো আদিবাসীরা, এখানকার যারা আদি বাসিন্দা, আমরা তো পরবর্তীকালে মিক্সড রেস পরে এসেছি, বাট যারা এখানকার আদি বাসিন্দা, তারা কিন্তু বহু বছর ধরে, হাজার হাজার বছর ধরে কিন্তু এই জঙ্গলে রয়েছে। কিন্তু তারা কিন্তু জঙ্গলে থাকা সত্ত্বেও জঙ্গলটাকে নষ্ট করেনি, বরং আমরা সভ্য মানুষরা নষ্ট করছি, আমরা সোকল্ড যারা শিক্ষিত মানুষ, তারা নষ্ট করছি। তারা কিন্তু নষ্ট করেনি, কারণ তারা জানে জঙ্গলটা তাদের বাসস্থান। নিজের বাড়িকে যেমন আমরা যত্ন করি, ঠিক ওরা তো নিজের জঙ্গলটাকেও যত্ন করে। সো এই ইউনেস্কো বলছে এইসব মানুষগুলোর রাইট আছে, যারা বংশ পরম্পরায় জঙ্গলে আছে, তাদের রাইট, তাদের অধিকার আছে সেই জঙ্গলের উপরে। জঙ্গলের পশু পাখির যেমন, গাছপালার যেমন অধিকার আছে জঙ্গলের উপরে, সেখানকার মানুষজনেরও, যারা বাস করছে বহু লক্ষ বছর, বহু হাজার বছর ধরে, তাদেরও কিন্তু ওখানে থাকার রাইট আছে। হ্যাঁ, তাদেরকে, তাদের কালচার, তাদের কৃষ্টি, তাকে বিনষ্ট না করে, তাদেরকে সাহায্য করে, তাদের সাহায্য নিয়ে তোমাকে সংরক্ষণ করতে হবে। এটা বায়োস্ফিয়ার রিজার্ভের ধারণা। ফলে এটা উত্তর হবে ঘ, উপরের সবকটি। চলে আসি পরের প্রশ্ন। জীববৈচিত্র্য সম্পর্কে নিচের কোন বক্তব্যটি বা কোন কোন বক্তব্যগুলি সত্যি? অপশন ক বলছে কি, জীববৈচিত্র্য বলতে কোনো একটা নির্দিষ্ট অঞ্চলে কোনো নির্দিষ্ট প্রজাতির কতগুলি জীব বাস করে সেই সংখ্যাটি বোঝায়। মানে একটা জঙ্গলে কটা বাঘ আছে, কটা হরিণ আছে, কটা শুয়োর আছে, ঠিক এগুলো সংখ্যা বোঝাচ্ছে। কটা শাল গাছ আছে, এই সংখ্যাগুলো। না, এটা নয়। কোনো একটি নির্দিষ্ট অঞ্চলে বসবাসকারী কতগুলো নির্দিষ্ট প্রজাতির জীবের সংখ্যাকে কোনো অঞ্চলে জীববৈচিত্র্য বলে। এখানে প্রত্যেকটা আলাদা করে, যে বাঘের জীববৈচিত্র্য বলছে, বাঘের 10টা বাঘ আছে, 20টা হরিণ আছে, এরকম টাইপের, এটাও কিন্তু নয়। বরং উত্তর হবে অপশন সি, ডি। অপশন সি বলছে কি, জীববৈচিত্র্য বলতে কোনো একটি নির্দিষ্ট অঞ্চলে বসবাসকারী সমস্ত প্রকার উদ্ভিদ ও প্রাণীর বৈচিত্র্যকে বোঝায়। অপশন ডি তো হবেই না। হ্যাঁ, তাহলে উত্তর হবে অপশন সি আমার। আমাদের জীববৈচিত্র্য বলতে কোনো একটা অঞ্চলের প্রাণী, উদ্ভিদ প্রত্যেকটার ভ্যারাইটিকে বোঝায়, কত বিচিত্র রকমের, কত ডাইভার্স বা কত জেনেটিক বৈশিষ্ট্যের প্রাণী উদ্ভিদ ওখানে পাওয়া যায়, কত জিন বৈচিত্র্য আছে ওখানে, সোজা কথায় কত রকমের জেনেটিক মেকআপ ওখানে পাওয়া যায়, সেটাকে বোঝায়। উদ্ভিদ প্রাণী সবার, নির্দিষ্ট কোনো প্রজাতির বলে নয়, সবার।
কোনো নির্দিষ্ট বাছা বাছা কারণ নয়, শুধু বাঘ, শুধু সিংহ, শুধু হরিণ এরকম নয়, সবার, গাছপালা পশু পাখি সবার জেনেটিক ভ্যারাইটিকে বলি। উত্তর হবে আমাদের খ, শুধুমাত্র সি। পরের প্রশ্ন, জমিতে জৈব সার প্রয়োগ সংক্রান্ত নিচের বক্তব্যগুলির মধ্যে কোনটি বা কোনটি সত্য? আগেরটার মতোই। অপশন ক বলছে, অপশন এ বলছে কি এখানে, না এখানে এ পয়েন্টে বলছে বক্তব্য, জৈব সার মাটিকে হবে, এটা মাটিকে শক্ত করে, ফলে গাছেরা মাটিতে দৃঢ়ভাবে সংলগ্ন থাকে। এটা হতে পারে না, ভুল। গাছকে মাটি মানে দৃঢ় করে না, মাটি নিজে থেকে গাছকে দৃঢ় করে না, উল্টো গাছ মাটিকে দৃঢ় করে। গাছের শিকড় মাটির দানাগুলোকে ধরে রাখে বলে, গ্রিপ করে রাখে বলেই ভূমিক্ষয় হয় না বা মাটিটা আটকে থাকতে সাহায্য করে। গাছ গাছকে দৃঢ় করে না, গাছ মাটিকে দৃঢ় করে। গাছের শিকড় বাকড়, গাছের রুট সিস্টেম কি করে, আমার মাটিকে দৃঢ়ভাবে ধরে রাখে। এটা হবে না। অপশন বি, জৈব সার প্রয়োগে মাটিতে গাছের পক্ষে প্রয়োজনীয় অজৈব উপাদানের পরিমাণ বৃদ্ধি পায়। হ্যাঁ হবে। আমি ধরো ডিমের খোলা দিচ্ছি, হুম, ডিমের খোসা বা হাড়গুলো দিচ্ছি, ওতে ফসফেট আছে, ফসফরাস আছে, সেই ফসফরাসটা মাটিতে মিশছে। আমি কি করছি, ইউরিয়া দিচ্ছি বা আমাদের বিভিন্ন রকম গোবর সার দিচ্ছি, এই গোবর সারের মধ্যে কিছু ইউরিয়া ইত্যাদি, অ্যামোনিয়া ইত্যাদি রয়েছে, সেগুলো মাটিতে মিশছে, ঠিক আছে, নাইট্রোজেনের যোগান বলা হচ্ছে। হ্যাঁ, এইভাবে কিন্তু আমরা মাটিতে যখন কিছু প্রয়োগ করছি, আমি ধরো চুন প্রয়োগ করছি, মাটিতে চুন প্রয়োগ করা হয়, বিশেষ করে আমাদের অ্যাকোয়াকালচারের ক্ষেত্রে চুন থেকে ক্যালসিয়াম মাটিতে মিশছে। হ্যাঁ, এই ধরনের জিনিসগুলো জৈব সার প্রয়োগ করলে, যদি চুনটা ঠিক জৈব সারের মধ্যে পড়ে না, বা স্টিল যে গোবর টোবর যেগুলো বলছি, গোবর সার বা পাতা পচানো সার, প্রচুর পটাশিয়াম থাকে, পাতা পচানো পাতা যে পচে প্রচুর পটাশিয়াম তৈরি হয়, সেই পটাশিয়ামটা মাটিতে মিশছে। এবার জৈব সার দিলে কি হয়, মাটিতে কিছু অজৈব যে উপাদানগুলো দরকার, সেগুলো জৈব পদার্থ থেকে পচে সেটা আসে। জৈব পদার্থ পচে অজৈব জিনিসগুলো, পাতা পচে পটাশিয়ামটা যাচ্ছে, হাড় গুঁড়ো বা ডিমের খোসা পচে ফসফরাসটা যাচ্ছে। এটা হয়, অপশন বিটা সত্যি। অপশন সি বলছে কি, জৈব সার মাটির গঠন বিন্যাসকে উন্নতি ঘটায়। হ্যাঁ ঠিক কথা, মাটিটা আঁট হয়। এই সমস্ত জৈব বস্তুগুলো, পচা বস্তু মিশলে, হিউমাস বলে এগুলো এক কথায়, হিউমাস গুলো মিশলে কি হয়, মাটিটা আঁট হয়, মাটিটা কি জল ধারণ ক্ষমতা বাড়ে, মাটি জল ধরে রাখতে পারে। অপশন গ, এগুলি মাটির জল ধারণ ক্ষমতা, এটা বললামই। অপশন গটা, ডিটাও হয়। তাহলে বি সি ডি তিনটেই হবে, আমার অপশন হবে তাহলে ক। অপশন হবে ক, প্রথমটা বাদ দিয়ে বাকি তিনটেই সত্যি, বি সি ডি। আসি পরের প্রশ্ন, 8 নম্বর। এটা একটা ভূগোল ভাষার প্রশ্ন। বলছে, আর্দ্র জলবায়ু বিশিষ্ট কৃষ্ণমৃত্তিকা অঞ্চলে, আর্দ্র জলবায়ু বিশিষ্ট কৃষ্ণমৃত্তিকা অঞ্চলে নিচের কোন তন্তু উৎপাদনকারী ফসলটি ভালো হয়? উত্তর হবে তুলো। আমাদের মহারাষ্ট্রের যে তুলো বেল্ট, কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল, কালো মাটি হয়, এই কালো মাটি তুলো চাষের জন্য বিখ্যাত বা খুব ভালো। এবং সেখানে মহারাষ্ট্র অঞ্চলে কিছুটা বৃষ্টিপাত অবশ্যই হয়, খুব বেশি না হলেও মোটামুটি মাঝারি বৃষ্টিপাত হয়, প্রায় আর্দ্র জলবায়ু ওখানে আছে। সমুদ্র তীরবর্তী অঞ্চল, যেটা আর্দ্রতা সে পায়, প্লাস কৃষ্ণ মৃত্তিকা, ফলে তুলো চাষ ভালো হয়। উত্তর ঘ হবে তুলো। নারকেল হয়তো বেলে মাটিতে ভালো হয়, পাট দোআঁশ মাটিতে ভালো হয়, রেয়নটা হচ্ছে কৃত্রিম তন্তু, এটা এর মধ্যে পড়বেই না। উত্তর হবে ঘ, তুলো। আমাদের কিন্তু ইভিএস এর মানে প্রিভিয়াস যে প্রশ্নগুলো, যে প্রিভিয়াস ইয়ার প্রশ্ন ঘাটো, মডেল কোশ্চেন ঘাটো, এটা কিন্তু ট্র্যাডিশনাল শুধুমাত্র ওই এনভায়রনমেন্টাল সায়েন্স ইকোলজি প্রশ্ন কিন্তু নয়, সবকিছু মিলেমিশে সার্ভাইভ করতে গেলে, পৃথিবীতে সার্ভাইভ করতে গেলে যা কিছু লাগে, যা কিছু ইন্টারাক্ট করি, সবকিছু মিলেমিশেই কিন্তু এটা প্রশ্নটা। অ্যাজ এ টিচার, তুমি যখন একটা প্রাইমারি সেকশনের টিচার হতে চাইছো, ছোট বাচ্চাদের পড়াতে হবে, ছোট বাচ্চাদের কিন্তু সবকিছু নিয়ে ইনফর্ম করতে হবে, সবকিছু, যে পৃথিবীর চারপাশটাকে যা ঘিরে আছে, পরিবেশ মানে কি, আমার চারপাশে যা আছে, তো আমাদের চারপাশে যা কিছু আছে, যা কিছু তার জানার বোঝার, তাকে সবকিছুই জানতে বা বুঝতে সাহায্য করতে হবে। তো সবকিছুতেই কিন্তু প্রশ্ন থাকে, শুধু বিজ্ঞান ভাষা বায়োলজির ভাষা প্রশ্ন কেন তা কিন্তু নয়, ভূগোল ইতিহাস বিভিন্ন জায়গা থেকে কিন্তু প্রশ্ন আসবে। ওকে, আচ্ছা, 9 নম্বর প্রশ্নটা হচ্ছে একটা একটুখানি পেডাগগির প্রশ্ন। বলছে, টিচিং সায়েন্সের প্রশ্ন বলছে এটা। বলছে, বিজ্ঞান শিক্ষণে নিচের কোন পদ্ধতির প্রয়োগ সর্বাপেক্ষা কম বাঞ্ছনীয়? মানে বিজ্ঞান ভাষা কোনো কিছু তুমি শেখাচ্ছ, সোশ্যাল সায়েন্স পড়াচ্ছ, সোশ্যাল সায়েন্সের মধ্যে সামাজিক বিজ্ঞান পড়াতে গিয়ে তোমার এই যে বিভিন্ন শিক্ষাদান পদ্ধতিগুলো দেওয়া আছে, অপশন এ বি সি ডি ক খ গ ঘতে, তাদের কোনটা খুব একটা চয়েসেবল নয়, খুব একটা বাঞ্ছনীয় না, বাকি মানে বাকিগুলো তার থেকে বেশি ডিজারেবল, সেটা খুব একটা লাভ করতে পারে না, কোনটা? কোন নিচের এই চারটির মধ্যে কোন মাধ্যমে শিক্ষাদান করলে বিজ্ঞান শিক্ষা অতটা ভালোভাবে আমরা অ্যাকোয়ার করতে পারবে না বাচ্চারা? অপশন ক,
বিজ্ঞানের বিভিন্ন সূত্রগুলোকে ব্যাখ্যা করা দরকার, ব্যাখ্যা করতে হবে, ব্যাখ্যা না করলে বুঝবে কি করে। কোনো নকশা বা পরিকল্পনা এঁকে দেখানো, হ্যাঁ একটা মডেল বা ছবি দেখে এক্সপ্লেনেশন করা যায়, ব্যাখ্যা করা যায়। কোনো মডেল বা প্রতিরূপ এটা হবেই অবশ্যই। মডেল বা প্রতিরূপ মানে হাতে কলমে শিক্ষা। হাতে কলমে শিক্ষা সবচেয়ে বেশি আমরা আজকের মডার্ন শিক্ষা সবচেয়ে জোর দেওয়া হয় কিসে? হাতে কলমে শিক্ষা বা অ্যাক্টিভ লার্নিং এ জোর দেওয়া হয়, এটা তো হবেই। অপশন ঘ, একটি পরীক্ষা পদ্ধতি পাঠ করে শোনানো। হ্যাঁ এটা হবে না আমার উত্তর, এটাই হবে উত্তর হবে আর কি। শুধু একটা রিডিং পড়ে গেলাম, একটা পরীক্ষা বা একটা চ্যাপ্টার রিডিং পড়ে গেলাম, তাতে কিন্তু বাচ্চার অত ইন্টারেস্ট গ্রো করবে না, বাচ্চা ইন্টারাক্ট করতে পারবে না, ফলে শিখবে না। বা যারা একটুখানি স্লো লার্নার, তাদের লার্নিং অসুবিধা আছে, লার্নিং বুঝতে পারে না সবকিছু, হ্যাঁ তারা কিন্তু এটা বুঝতে পারবে না শুধু পাঠ করে গেলে, শুধু রিডিং পড়ে গেলে। তাদেরকে ব্যাখ্যা করে বুঝিয়ে দিতে হবে, সবাইকে ব্যাখ্যা করে বোঝালে, হাতে কলমে শেখালে সবাই ভালো শিখতে পারবে। তো আমার ঘটা এখানে উত্তর হবে, এটা বাঞ্ছনীয় খুব একটা না। হ্যাঁ, ঘটা খুব একটা বাঞ্ছনীয় না, এটা উত্তর। 10 নম্বর, নিচের কোন রোগটির চিকিৎসায় অ্যান্টিবায়োটিক ব্যবহার করা যেতে পারে? খুব মজার একটা খুব সুন্দর প্রশ্ন। 4টে অপশন দেওয়া আছে, ইনফ্লুয়েঞ্জা, হেপাটাইটিস এ, ডেঙ্গু আর কলেরা। পাবলিক হেলথের প্রশ্ন, খুব সুন্দর মজার একটা প্রশ্ন। দেখো, এখানে ছোট্ট কনসেপ্টের প্রশ্নটা, কিছু না। অ্যান্টিবায়োটিক দিয়ে কাকে কন্ট্রোল করা যায় বা কাকে মারা যায়? অ্যান্টিবায়োটিক ইজ এগেনস্ট ব্যাকটেরিয়া। আমরা যে অ্যান্টিবায়োটিক ওষুধ খাই, ওটা ব্যাকটেরিয়াকে মারতে ইউজ করা হয়, ওটা কিন্তু অন্য কাউকে মারতে পারে না। কোনো অ্যান্টিবায়োটিক কোনো ভাইরাসকে, কোনো প্রোটোজোয়াকে, কোনো ছত্রাককে মারতে পারে না, শুধু ব্যাকটেরিয়াকেই মারতে পারে। তাহলে অবশ্যই অ্যান্টিবায়োটিক দিয়ে আমরা শুধুমাত্র ব্যাকটেরিয়া ঘটিত রোগকে নিয়ন্ত্রণ করতে পারবো। তো এই 4টের মধ্যে আমার ব্যাকটেরিয়া ঘটিত রোগ কোনটা, তো জানলেই আমার উত্তর হয়ে যাবে। উত্তর হচ্ছে ঘ, কলেরা। ভিব্রিও কলেরি বলে একটা ব্যাকটেরিয়া আছে, এই ভিব্রিও কলেরি থেকে আমাদের কলেরা হয়, এটাকে অ্যান্টিবায়োটিক মারতে পারে। আর বাকি যে 3টে দেওয়া আছে, ইনফ্লুয়েঞ্জা, হেপাটাইটিস এ বা ডেঙ্গু, এই 3টেই ভাইরাস থেকে হয়, ফলে এই 3টে কখনো হতে পারে না। উত্তর হবে ঘ, কলেরা। এটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ, এটাই একমাত্র ব্যাকটেরিয়া ঘটিত রোগ, ফলে এটাকেই একমাত্র অ্যান্টিবায়োটিক দিয়ে কন্ট্রোল করা যেতে পারে। পরের প্রশ্ন, আগেরটা মতই প্রশ্ন, এটা তো অনেক ডাইরেক্ট অ্যাপ্রোচ, আর আগেরটা একটু ঘুরিয়েছিল অ্যাপ্রোচটা, জিনিসটা একই। পোলিও রোগটি কিসের থেকে হয়? এটা হয় একটি ভাইরাস থেকে। উত্তর হবে গ, পোলিও রোগ হয় ভাইরাস থেকে, প্রোটোজোয়া থেকে বা ছত্রাক থেকে বা ব্যাকটেরিয়া থেকে হয় না, হয় ভাইরাস থেকে। গ উত্তর, উত্তর গ। 52 নম্বর প্রশ্ন, আবার পেডাগোগিক প্রশ্ন, টিচিং লার্নিং এর প্রশ্ন। বলছে, মিশ্র সামর্থ্য বিশিষ্ট শিক্ষার্থী শিক্ষার্থী মিশ্রিত শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের কোন কৌশলে গোষ্ঠীবদ্ধ করলে সেটি শিক্ষার্থীদের শিক্ষা লাভে সহায়ক হবে? ঠিক আছে। মিশ্র সামর্থ্য মানে কি, মানে কেউ স্লো লার্নার, কেউ প্রবলেম লার্নার, কেউ হচ্ছে গিফটেড লার্নার, সে যাই বলে সব সঙ্গে সঙ্গে বুঝে যায়, খুব ভালো মাথা পরিষ্কার, সকল ইন্টেলিজেন্ট, যেটা ইন্টেলিজেন্ট বাচ্চা। কিছু বুদ্ধি কম বাচ্চা, যেটা সহজে বুঝতে যায়, সকল সাধারণ কথা বলি, যে বাচ্চাটা বুদ্ধি একটু কম, সে বুঝতে অসুবিধা, বোঝাতে অনেক কষ্ট করে, জোর করে বোঝাতে, সহজে সে বুঝতে পারে না কোনো কিছু, এরকম বাচ্চাও আছে। কিছু মাঝারি অ্যাভারেজ বাচ্চাও থাকে বেশিরভাগটাই, যারা হয়তো সাধারণ জিনিসগুলো সহজে বুঝে যায়, বাট একটু জটিল জিনিসগুলো একটু বোঝাতে হয় বেশি করে। বিভিন্ন রকম লার্নিং এবিলিটির বাচ্চা আমরা দৈনিক ক্লাসে থাকি একটা ক্লাসে। তো এই ধরনের বাচ্চাগুলোকে আমরা যদি গ্রুপিং করে পিয়ার টিউটরিং করাতে পারি, মানে নিজেদের মধ্যে গ্রুপ গ্রুপ করে দিলাম যে এই তোরা 5জন একসঙ্গে পড়াশোনা করবি, হ্যাঁ তোরা 5জন একসঙ্গে বাড়ির অ্যান্সার হোম টাস্ক করে আনবি, নিজেদের মধ্যে আলোচনা করে তোরা একসঙ্গে এই প্রজেক্টটা করবি, এরকম গ্রুপ করে দিতে পারি, তাহলে নিজেদের পিয়ার টিউটরিং যেটাকে বলা হয়, একে অপরকে শেখা, একে অপরকে মনিটরিং করে নিজেরাও শিখতে পারবে, একজন অন্যকে শেখাতে গিয়ে সে নিজেও শিখতে পারে, প্লাস অন্যজন যে শিখতে পারছিল না তাকেও বন্ধুর মাধ্যমে শেখালে সে অনেক ইজিলি জিনিসটাকে সে অ্যাকোয়ার করতে পারবে। তো এই যে গ্রুপগুলো বানাবো, সেই গ্রুপটা কিরকম করে বানাতে হবে? অপশন ক, ক্রমিক সংখ্যা রোল নাম্বারের ভিত্তিতে, কখনোই না, এর কোনো গ্যারান্টি নেই। একটা 1 2 3 4 করে রোল নাম্বারের মাধ্যমে, এখন জেনারেলি অ্যালফাবেটিক্যালি রোল নাম্বার হয় এখন, অ থেকে শুরু করে বা এ থেকে শুরু করে নাম্বারগুলো 1 2 করে নাম্বারগুলো বাড়ে, এরকম গ্রুপে কোনো সায়েন্টিফিক কোনো ভ্যালু নেই। অপশন খ, উপস্থিতি বা অ্যাটেন্ডেন্স, আজকে যে কজন আছে সে কজনকে নিয়ে গ্রুপ করে দিলাম, না সেটাও ঠিক নয়। গ, প্রতিটি গোষ্ঠীতে মিশ্র সামর্থ্য বিশিষ্ট এটাই হবে উত্তর, প্রতিটি গোষ্ঠীতে মিশ্র সামর্থ্য বিশিষ্ট শিক্ষার্থীর উপস্থিতি সুনিশ্চিত করা। গ, এটাই উত্তর হবে। এটা হবে না। আমি যদি শুধুমাত্র যারা গিফটেড লার্নার তাদেরকে একটা গ্রুপ করলাম, যারা প্রবলেম লার্নার তাদেরকে একটা গ্রুপ করলাম, তাহলে কিন্তু কারোরই করে লাভ হবে না। গিফটেড লার্নার যদি সবাইকে আমি গ্রুপ করে দিই, একসঙ্গে গ্রুপ করে দিই,
তার প্রত্যেকেই গিফটেড লার্নার, প্রত্যেকেই ঠিকঠাক বুঝে যাচ্ছে বা যেটা বোঝা সেটা যে বুঝে যাচ্ছে, অন্য কারো সাহায্যই তাদের লাগবে না। ঠিক আছে? আর সবাই যদি এরকম ধীর শিক্ষাযুক্ত হয়, ধীর শিক্ষণক্ষম যারা হয়, স্লো লার্নার, সবাই যদি হয় তাহলে কেউ কাউকে হেল্প করতে পারে, প্রত্যেকে যদি বুঝতে অসুবিধা হচ্ছে কেউ কাউকে হেল্প করতে পারবে না। বরং আমি যদি মিশিয়ে দিই গিফটেড লার্নার, প্রবলেম লার্নার, মিডিয়াম লেভেল অফ লার্নার, প্রত্যেকে যদি মিক্স ম্যাচ করে দিই গ্রুপের মধ্যে, তাহলে কি হবে, যে গিফটেড লার্নার সে যখন তার সোকল্ড ইনফেরিয়র কোয়ালিটির বা ইনফেরিয়র ইন্টেলিজেন্সের যারা রয়েছে তাদেরকে সেই বন্ধুকে বোঝাতে চাইবে, সে যখন সেই জিনিসটাকে ব্যাখ্যা করতে গিয়ে সে কিন্তু নতুন নতুন করে আরো কিছু জানতে পারছে, নিজে এক্সপ্লেন করতে গিয়ে সে নিজে আরো বেশি করে অ্যাকোয়ার করতে পারবে জ্ঞান। তাহলে জ্ঞানের একটা ইউটিলাইজেশন হবে, এবং সেই ইউটিলাইজেশন করতে গিয়ে সে আরো নতুন করে কিছু নিউ নতুন কিছু জ্ঞান সে লাভ করবে শেখাতে গিয়ে বাচ্চা বন্ধুদের। ঠিক আছে? আর যে প্রবলেম লার্নার বা অ্যাভারেজ লার্নার তারা কি হবে, গিফটেড যে বন্ধু তার থেকে, যে গিফটেড লার্নার তার থেকে কি হচ্ছে, তার থেকে হেল্প পেয়ে তারাও কিন্তু সহজে জিনিসটা মাস্টার মশাইদের থেকে, দিদিমণিদের থেকে ভালো বুঝতে পারবে, মানে যদি সেরকমভাবে বোঝানো যায়। কেননা যেহেতু তাদের এজ গ্রুপ সমান, বন্ধু স্থানীয়, তারা তাদের সঙ্গে অনেক বেশি ভালো ইন্টারাকশন আছে, অনেক বেশি র্যাপোর্ট আছে, তাদের থেকে সে সহজে শিখতে পারবে, খেলার ছলে শিখতে পারবে। তাহলে দু গোষ্ঠীরই লাভ হবে, প্রবলেম লার্নাররাও কিছুটা সুবিধা পাবে, প্লাস যারা গিফটেড লার্নার তারাও কিন্তু বন্ধুদের বোঝাতে গিয়ে, হেল্প করতে গিয়ে নতুন নতুন করে আবার নতুন নতুন অ্যাঙ্গেলে জিনিসটাকে শিখবে সে। তো উত্তর হবে গ, উত্তর হবে গ, একদম। পরের প্রশ্ন, উপযুক্তভাবে শিক্ষাদানের জন্য প্রয়োজন, মানে ভালোভাবে টিচিং দিতে গেলে টিচারের কি গুণ প্রয়োজন? উচ্চ শিক্ষার অধিকারী হওয়া নয়, এতটা খুব একটা মানে শুধু খুব বেশি ডিগ্রি থাকলেই যে খুব ভালো পড়াতে পারবে এরকম কোনো গ্যারান্টি নেই। পড়ানো একটা আলাদা জিনিস, পড়ানো স্কিল একটা, এই জন্য আমাদের এত কষ্ট করে বিএড বা ডিএলএড করতে হয়, শিখতে হয় কি করে পড়ানো, ওটা অত সহজে সবসময় শেখা যায় না। হতেই পারে সে খুব ভালো স্কলার, কিন্তু তার মানে সেই নয় সে খুব ভালো পড়াতে পারবে, এরকম কোনো গ্যারান্টি নেই। একইভাবে ভয়েরটাও হবে না, শুধুমাত্র ব্যক্তিত্ব, মানে খুব ভয় পায় বাচ্চারা সেরকম করে পড়ালেও কিন্তু হবে না, বরং আমার গড়টা বেশি অ্যাপ্রোপ্রিয়েট। না, বিষয় সম্পর্কিত জ্ঞান তো থাকতেই হবে, যে যিনি শেখাবেন তাকে তো জানতেই হবে জিনিসটা খুব ভালো করে। তো শুধু তাই না, তাকে উপস্থাপন করার শক্তিও থাকতে হবে, উপস্থাপন করার স্কিলও তাকে থাকতে হবে, ভালো করে বোঝানোর ক্ষমতা থাকতে হবে, যাতে বাচ্চারা বুঝতে পারছে কি পারছে না সেটার দিকে খেয়াল রাখতে হবে। না বুঝতে পারলে তাকে অন্য অ্যাপ্রোচে, অন্য দিক থেকে, অন্য টিচিং লার্নিং টুল ইউজ করে বা অন্য কিছু করে বোঝাতে, অন্য টেকনোলজি, অন্য টেকনিক ইউজ করে বোঝানোর চেষ্টা করতে হবে, বিভিন্নভাবে ঘুরিয়ে ফিরিয়ে চেষ্টা করতে হবে, এই আন্তরিকতা থাকতে হবে, তার দক্ষতা থাকতে হবে তাকে পড়ানোর, সেই ব্যাপারটাও কিন্তু এখানে গুরুত্বপূর্ণ। উত্তর হবে আমাদের গ, উত্তর হবে আমাদের গ, উত্তর হবে গ। পরের প্রশ্ন, সোজা প্রশ্ন, নিচের কোন জোড়াটি কেবলমাত্র বন্য প্রাণী সম্বলিত, মানে শুধু বন্য প্রাণী যাকে পোষা যায় না এরকম প্রাণী গ্রুপ? সোজা প্রশ্ন, ঘোড়া ভেড়া হবে না, ঘোড়া ছাগলও হবে না, গরু ছাগল হবে না, সবকটাই পোষা যায়। উত্তর হবে খ, বাঘ ও ষাঁড়। তোমাদের লাস্ট যে তোমাদের প্রাইমেটেড সেই টেটের প্রশ্ন, এটা ইচ্ছা করে তুলে দিয়েছি প্রশ্ন বোঝানোর জন্য, বিভিন্ন রকমের ভ্যারাইটি একটা প্রশ্ন। বাঘ এবং সাপ দুটোকেই পোষা যায় না, উত্তর হবে খ। পরের প্রশ্ন, ডট চিকিৎসা পদ্ধতি কিসের ক্ষেত্রে প্রয়োগ করা হয়? ঠিক আছে, কলেরা, টাইফয়েড, এইচআইভি, যক্ষা, কে পারবে? এটার উত্তর হচ্ছে আমাদের যক্ষা। হ্যাঁ, এটার মানে কি, ডট মানে কি? ডটের ফুল ফর্ম হচ্ছে ডাইরেক্ট অবজার্ভড ট্রিটমেন্ট বা ডাইরেক্টলি অবজার্ভড ট্রিটমেন্ট। ডি ফর ডাইরেক্টলি, ও ফর অবজার্ভড, টি ফর ট্রিটমেন্ট। এখানে কি করা হয়, যক্ষা রোগীদের হাতে ওষুধ না দিয়ে, বাড়িতে ওষুধ না দিয়ে বলা হয় কি, নির্দিষ্ট দিন অন্তর অন্তর, নির্দিষ্ট সময় অন্তর অন্তর স্বাস্থ্যকেন্দ্রে আসতে, এবং সেখানে যিনি স্বাস্থ্যকর্মী আছেন উনি কি করছেন, তাদের হাতে ওষুধটা তৎক্ষণাৎ দিয়ে তৎক্ষণাৎ সামনে বসে খেতে হচ্ছে, স্বাস্থ্যকর্মীর সামনে বসে খেতে হচ্ছে। এবং এরকম করে রেগুলার অবজারভেশনে রাখলে কি হয়, অনেক তাড়াতাড়ি রোগটা সেরে যেতে পারে। কেননা বাড়িতে ওষুধ দিলে যেটা হয় তোমরা জানো, সবাই আমাদের সব কম বেশি বাড়িতে প্রত্যেকেরই হয়, অনেক সময় ওষুধ খেতে ভুলে গেলাম। অনেক সময় কি হলো, এরকম করি অনেক সময় করে যে আজকে একটা সকালে ওষুধটা খেতে ভুলে গেলাম, রাত্রে একসাথে দুটো ওষুধ খেয়ে ফেললাম, এগুলো কোনোটাই কিন্তু ঠিক না। এবং র্যান্ডম ওষুধ খাওয়া ঠিক না, একটা নির্দিষ্ট নিয়ম মেনে খাওয়াটাই সবচেয়ে কার্যকর, এবং সেটা বাড়িতে থাকলে আমার ভুল হয়ে যেতে পারে। ফলে স্বাস্থ্যকেন্দ্র নিজে দায়িত্ব নিয়ে সেখানকার কর্মীরা তাদেরকে এভাবে খাইয়ে দিচ্ছে। ডাইরেক্টলি অবজার্ভড
ট্রিটমেন্ট, ডিওটি যক্ষার ক্ষেত্রে প্রয়োগ করা হয়। অপশন খ। ম্যাচিং দিয়েছে, বিভিন্ন রকম ম্যাচিং দেয় আমাদের। কুলিক অভয়ারণ্য কোন জেলাতে? কুলিক হচ্ছে রায়গঞ্জ, মানে উত্তর দিনাজপুর হবে। রমনা বাগান হচ্ছে গিয়ে বর্ধমান শহরে, একদম শহরের বুকে, পূর্ব বর্ধমান। কুলিক হচ্ছে 3, রমনা বাগান হচ্ছে 4, চাপড়ামারি হচ্ছে জলপাইগুড়ি, 1, বেথুয়াডহরি হচ্ছে কি নদিয়া। তার মানে হচ্ছে আমার 1-এর 3, 2-এর 4, এইটা অপশন ঘ, এটা হবে অপশন ঘ। কুলিক হচ্ছে উত্তর দিনাজপুর রায়গঞ্জে, আর রমনা বাগান পূর্ব বর্ধমান বর্ধমান শহরে, চাপড়ামারি জলপাইগুড়িতে, বেথুয়াডহরি নদিয়াতে। অপশন ঘ হবে। পরেরটা, গাড়ির ধোঁয়াতে প্রধানত কোন মৌলের অক্সাইড থাকে? গাড়ির ধোঁয়া মানে পেট্রোল ডিজেলের ধোঁয়া। পেট্রোল ডিজেলের মধ্যে অ্যাজ এ ইম্পিউরিটি কি পাওয়া যায়? নাইট্রোজেনের কম্পাউন্ড থাকে। ঠিক আছে, পেট্রোল ডিজেল যখন পুড়ছে তার সঙ্গে নাইট্রোজেনের অক্সাইড N2O বা নাইট্রাস অক্সাইড বা NO নাইট্রোজেন মনোক্সাইড এগুলো বেরোয়, সঙ্গে সঙ্গে অবশ্যই কার্বন থাকবেই, কার্বন ডাইঅক্সাইড বা কার্বন মনোক্সাইড বেরোচ্ছে। উত্তর হবে আমার খ, উত্তর হবে আমার অপশন খ, নাইট্রোজেন এবং কার্বনের অক্সাইড। যদি বলতো কলকারখানার ধোঁয়া বা কয়লা পোড়া ধোঁয়া, সেক্ষেত্রে হতো আমাদের সালফার ডাইঅক্সাইড, মানে সালফারের অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড। না, অপশনে নেই। কয়লা পোড়া ধোঁয়া বা কলকারখানার ধোঁয়া, তাহলে তাপবিদ্যুৎ কেন্দ্রের ধোঁয়াতে সালফার অক্সাইড থাকবে আর কার্বন অক্সাইড থাকবে। গাড়ির ধোঁয়া থাকবে কি নাইট্রোজেন অক্সাইড এবং কার্বন অক্সাইড। ঠিক আছে, NO বা N2O নাইট্রোজেন মনোক্সাইড বা নাইট্রাস অক্সাইড, যেটা সেটা লাফিং গ্যাস, কার্বনের ডাইঅক্সাইড বা কার্বনের মনোক্সাইড এগুলো থাকবে। তাহলে অপশন খ হবে। পরের প্রশ্ন, শিক্ষক হিসেবে নিচের কোন খাদ্যগুলি আপনি শিশু শ্রেণীর শিক্ষার্থীদের খেতে পরামর্শ দেবেন? প্রাইমারি সেকশনের বাচ্চাদের আমরা কি কি খেতে সাজেস্ট করতে পারি? সবুজ সবজি, গাজর, চা, ডিম। ডিম হচ্ছে প্রোটিন, চায় হচ্ছে মিনারেলস পেতে পারি, কিছু মিনারেলস ভিটামিনস পেতে পারি, অ্যান্টিঅক্সিডেন্ট। গাজরে পাচ্ছি ফাইবার, মেনলি কিছুটা শর্করা, বাকিটা ফাইবার। এটা হচ্ছে ফাইবার এবং ভিটামিনস মিনারেলস। না, এর মধ্যে শর্করার কোনো উদ্দেশ্য নেই, কোনো উৎস ব্যাপার নেই। গ্রোয়িং বাচ্চাদের কি শর্করা খেতে হবে অবশ্যই, সে অর্থে গাজর পাতে কোথাও খুব একটা শর্করা নেই, এটা হবে না। দুধ, মাখন, মাংস, আলু, বেশিরভাগটাই ফ্যাটের পার্ট হয়ে গেল, ফ্যাট প্রোটিন বেশি হয়ে গেল, এখানেও শর্করা আলু ছাড়া কিছু নেই। শুধু আলু খেতে পেট ভরতে পারে না, এটাও হবে না। ভাত, সবুজ সবজি, এটাই হবে মনে হচ্ছে, ভাত, সবুজ সবজি, মাছ, ডিম, দুধ, এটাই হবে। পরেরটা কি ছিল? ভাত, রুটি, আলু, দালিয়া, সবই শর্করা হয়ে গেছে। ঘ, সবই শর্করা, প্রোটিন বা ফ্যাট সে অর্থে নেই, এটা হবে না। এটা হবে শর্করা, ফাইবার, সঙ্গে সঙ্গে মিনারেলস ভিটামিন সবই আছে, ভিটামিনস মিনারেলস তন্তু সবই আছে। মাছ প্রোটিন, ডিম প্রোটিন, সঙ্গে ফ্যাট কিছুটা পাচ্ছি, দুধে ফ্যাট প্রোটিন কার্বোহাইড্রেট সবই পাচ্ছি। তাহলে অ্যান্সার হবে আমাদের গ, ভাত, সবুজ সবজি, মাছ, ডিম, দুধ। শুঁয়োপোকা কি? এটা হবে অপশন ক, এক ধরনের পতঙ্গ, খ এক ধরনের পতঙ্গের শুক, এটাই হবে উত্তর। খ এক ধরনের পতঙ্গের শুক্কির দশা। আমাদের পৃথিবীতে যে যত রকমের ইনসেক্ট বা পতঙ্গ পাওয়া যায় তাদের দুটো গোষ্ঠী হয়, সবচেয়ে বেশি হচ্ছে গিয়ে হলো মেটাবোলাস পতঙ্গ। হলো মেটাবোলাস পতঙ্গ বাংলায় বলে সম্পূর্ণ রূপান্তরকারী পতঙ্গ। অর্থাৎ যাদের লাইফ সাইকেলে আমরা কি পাই, 4টে আলাদা দশা পাই। কি কি? প্রথমে তারা ডিম পাড়ে, ডিম দশা বা এগ দশা। ডিম ফুটে পড়ে শুঁয়োপোকা বা শুক্কিট বা লার্ভা দশা বা লার্ভা। শুক্কিট থেকে হয় মুক্কিট বা পিউপা, এই একটা দশা। লাস্টে পিউপা থেকে অ্যাডাল্ট হয় বা পূর্ণাঙ্গ ইমাগো হয়, 4 নম্বর দশা। এই 4টে দশার সেকেন্ড দশা হচ্ছে আমাদের শুক্কিট বা শুঁয়োপোকা, এটা বলি আমরা। এটা বেশিরভাগই আমার চেনা পতঙ্গ যারা, আমাদের মশা, মাছি, প্রজাপতি, মথ, প্রত্যেকেরই এই দশাটা থাকে। আর পার্টিকুলারলি আমরা প্রজাপতি এবং মথের যে লার্ভা তাকে আমরা শুঁয়োপোকা বলে চিনি আমরা। হ্যাঁ, যদিও এটা আরও সবারই হয়, কিন্তু ওদেরকে আমরা শুঁয়োপোকা বলে থাকি, প্রজাপতি আর মথের লার্ভাগুলোকে। আরেক ধরনের পতঙ্গ যারা হয় তাদেরকে বলা হয় অসম্পূর্ণ রূপান্তরকারী বা হেমিমেটাবোলাস। তাদের ক্ষেত্রে কিন্তু আমাদের ডিম ফুটে যে বাচ্চাটা বেরোয় সেটা কিন্তু লার্ভা নয়, সেটা দেখতে পূর্ণাঙ্গের মতোই, খালি যৌনাঙ্গ থাকে না, নিম্ফ বলা হয়। ডিম ফুটে পূর্ণাঙ্গের মতো দেখতেই, অ্যাডাল্টের মতো দেখতে প্রাণী বেরোয়, যেমন আরশোলার হয়। ডিম ফুটে ছোট একটা আরশোলা বেরোয়, যার কিন্তু যৌনাঙ্গটুকু হয় নেই। যৌনাঙ্গ ছাড়া সবকিছুই একই রকম। সেটাই আস্তে আস্তে বড় হয়ে ম্যাচিউর হয়ে যৌনাঙ্গ তৈরি হলে অ্যাডাল্ট হয়ে যায়।
ওদের ক্ষেত্রে হয় চিনতে আসা এগ, নিম্ফ এবং অ্যাডাল্ট। এটা নয়, উত্তর হচ্ছে আমাদের ক্ষয়েরটা হবে পূর্ণাঙ্গ পতঙ্গের এক ধরনের পতঙ্গের শুক্কির বা শুয়োপোকা দশা বা লার্ভা দশা। ওকে, খ হবে উত্তর। উত্তর হবে খ। আজকে শেষ প্রশ্ন, নিচের কোনটি শিক্ষাদানকে সর্বাধিক ত্বরান্বিত করে? একটু আগে একটা প্রশ্ন করলাম এরকমই, বয়স এবং লিঙ্গটা কোনো ফ্যাক্টর নয়, তার পড়ানোর অ্যাটিটিউড থাকলে, তার আন্তরিকতা থাকলে সে অবশ্যই, স্কিল থাকলে সে অবশ্যই পড়াতে পারে, যতই বয়স হোক না কেন। কম বয়স হলেও খুব খারাপ পড়াতে পারে, বেশি বয়সে খুব ভালো পড়াতে পারে, এরকম কোনো বয়সের উপর কোনো নির্ভর করে না। শিক্ষাগত যোগ্যতা তো বললাম, ম্যাটার করে না সবসময় পুরোটা, ব্যক্তিত্ব পুরোটা ম্যাটার করে না। অ্যান্সার হবে ঘ, শিক্ষক শিক্ষার্থী সুসম্পর্ক। শিক্ষকের উপর শিক্ষার্থীর বিশ্বাস বা ভালোবাসা, তাদের আন্তরিকতা, সঙ্গে সঙ্গে শিক্ষকেরও শিক্ষার্থীদের উপর দায়বদ্ধতা, আন্তরিকতা থাকলে, তাদের বোঝানোর ক্ষমতা থাকলে, স্কিল থাকলে, সব মিলে একটা সম্পর্ক গড়ে ওঠে এবং সেটাই সব থেকে কাম্য আমাদের সম্পর্ক। এবং তাতেই কি হয়, আমাদের টিচিং লার্নিংটা সাকসেসফুল অনেক বেশি হয়, আমাদের ট্রান্সফার অফ নলেজ, জ্ঞানের বিস্তারটা অনেক সহজ হয়। উত্তর হবে ঘ। ওকে, এইগুলো আমাদের আজকের ক্লাসটুকু। তোমরা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, নোটিফিকেশনটা অন করে রাখো। তোমরা এরকম অনেকগুলো ফ্রি ক্লাস পরপর পাবে, সব সাবজেক্টে, শুধু এভিএস বলে নয়, তোমরা ল্যাঙ্গুয়েজের, পেডাগগির প্রত্যেকটা ক্লাস পাবে। তোমরা ফলো করো। আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরের বুধবার। বুধবার দিন দুপুর 2টোতে আমরা আবার লাইভে আসবো। আশা করি সেদিন কোনো টেকনিক্যাল প্রবলেম থাকবে না, আমরা লাইভেই ক্লাস করতে পারবো। ধন্যবাদ সবাইকে।